ওয়েলকাম স্টুডেন্টস। এবার যারা 2022 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার 451 পৃষ্ঠার সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে সলভ করে দেওয়া হয়েছে। তোমরা মন দিয়ে দেখবে। দেখো, 4-এর প্রথম কোশ্চেনটি কি বলা আছে, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে এত পার্সেন্ট হওয়ায় সরল সুদের হার এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমে ধরি মূলধন P1 টাকা, সময় T 1 বছর। এবার যেহেতু সুদের হার বলা আছে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট কমে যাওয়ায়, এত হওয়ায় তার মানে কমে গেছে, আমরা হ্রাসপ্রাপ্ত সুদের হার বের করে নেব বিয়োগ করে। 4 - 3 3 পূর্ণ 1 3-এর 4%। এত থেকে এত কমে গিয়েছিল, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পাবো 1-এর 4% আর এর মান বেরিয়ে গেল। এখন তাহলে সুদের হার যদি কমে তাহলে আমাদের সুদ কমবে, যেটা আয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে সুদ কমেছে, ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু PRT/100। এই সূত্র দিয়ে আমরা মান বসিয়ে বের করে নেব। দেখো, পি এর মান এক্স, টি এর মান 1 এবং আর এর মান 1/4। তাহলে আমরা এভাবে যদি বসাই, পি এর জায়গায় এক্স, আর এর জায়গায় 1/4 উপরে না লিখে আমি এইভাবেও লিখতে পারি, একবারে উপরে 1 এবং 4টা তোমরা বড় দাগের নিচে লিখে দেবে। টি এর মান 1 বছর, ওকে, এবং নিচে একটা 100 ছিল, সেই 100টা তোমাদের লিখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, উপরে গুণ করলে এক্স, নিচে 400 টাকা। অর্থাৎ এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এত টাকা সুদ কমেছে, তার মানে আয় কমেছে, যেটা প্রশ্নে বলা আছে 60 টাকা আয় কমেছে। তো 60-এর সঙ্গে এটা তুলনা করলে দাঁড়াচ্ছে, সমীকরণ হয়ে গেল, সমাধান করব আমরা। কোনাকুনি গুণ করলে হবে 60 × 400, অর্থাৎ 4×6 = 24,000। এক্স এর মান বেরিয়ে গেল, দ্যাট ইজ এক্স আমরা মূলধন ধরেছিলাম এবং আমাদের মূলধন বের করতে বলেছে। সুতরাং মূলধনের পরিমাণ 24,000 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন 2 নম্বর বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে, নির্ণয় করো। তাহলে আমরা এটা প্রথমে ধরে নেব, ধরি আসল x টাকা, তাহলে সুদাসল তার দ্বিগুণ হবে, কারণ প্রশ্নে বলা আছে n বছরে দ্বিগুণ হবে, এই জন্য সময় n বছর। n বছরে আসলটা দ্বিগুণ হয়ে যাবে সুদাসল রূপে 2x। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল। আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ n বছরে সুদাসল দাঁড়াচ্ছে আমার কত, 2x টাকা, ডবল হয়ে যাচ্ছে। এবার প্রশ্নে বলেছে কত বছরে সেটা দ্বিগুণ হবে, মানে এর দ্বিগুণ হয়ে যাবে। আবার যদি এর দ্বিগুণ চাই, 4 গুণ, মানে প্রশ্নে বলেছে কত বছরে আসলের 4 গুণ হবে, দ্যাট ইজ 4x। এবার আমরা দেখতে পাচ্ছি যে n বছরে সেটা 2x হচ্ছে, তো এর 4 গুণ করলে হবে 4x। তাহলে আরও 2 গুণ দরকার। তাহলে আমরা আবার এটাকে রিপিট করব যে n বছরে সুদাসল 2x টাকা, তাহলে আবার n বছরে সুদাসল কত দাঁড়াবে, এর 2 গুণ, অর্থাৎ 2 × 2 = 4, 4x টাকা। এটাই চেয়েছিল যে 4 গুণ হতে গেলে আমার কত বছর সময় লাগবে, অর্থাৎ 2 ধাপে সম্পন্ন হচ্ছে, n বছর এবং n বছর। তাই আমরা লিখতে পারি, সুতরাং মোট n + n অর্থাৎ 2n বছরে টাকাটি আমাদের 4 গুণ হবে। সুতরাং নির্ণেয় সময় কত, 2n বছর। বোঝা গেল স্টুডেন্টস? ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5, এবং বলা আছে প্রথম ব্যক্তির লাভ যদি তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয় তাহলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। দেখো স্টুডেন্টস, এখানে একটা কথা তোমরা মনে রাখবে,
মূলধনের যেটা অনুপাত এখানে বলা আছে, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত এ দুটো কিন্তু সর্বদা সমান হয়। তাহলে এটাকে আমরা মূলধনের অনুপাতটিকে লাভের অনুপাত রূপে ধরে নিতে পারি এইভাবে। কোশ্চেন নম্বর 3, দেখো আমি এখানে ধরেছি, ধরি প্রথম ব্যক্তির লাভ 3x টাকা এবং তৃতীয় ব্যক্তির লাভ 5x টাকা। দ্বিতীয় ব্যক্তির আমার এখানে ধরার প্রয়োজন নেই, কারণ প্রশ্নে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তির জন্য 3 আর শেষ ব্যক্তি 5, এই জন্য আমরা 3x এবং 5x যথাক্রমে ধরে নিয়েছি। এবার বলা আছে যে আমরা সমীকরণটি এভাবে লিখতে পারি, শর্তানুসারে প্রশ্নে যেহেতু বলা আছে যে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির থেকে 60 টাকা, মানে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পাচ্ছে, তাহলে প্রশ্নটা আমরা এইভাবে সাজাতে পারি সমীকরণটাকে, যে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 60 টাকা, তাই তো? বলা আছে যে প্রথম ব্যক্তির লাভ যেটা, সেটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে নাকি 60 টাকা কম, তো আমরা এই সমীকরণটা এইভাবে লিখতে পারি। এবার এটা যদি আমরা সমাধান করি তাহলে 2x ইকুয়াল টু 60 দাঁড়াচ্ছে এবং x ইকুয়াল টু 60/2, দ্যাট ইজ 30। x এর মান পেয়ে গেলাম, এটা আনুপাতিক ভাগহার হিসেবে ধরা হয়েছিল। এবার x দিয়ে যদি আমি এই দুটোকে গুণ করি তাহলে প্রথম ব্যক্তির লাভ এবং দ্বিতীয় ব্যক্তির লাভ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, তো আমরা এভাবে এবার বের করতে পারি। সুতরাং ব্যবসায় মোট লাভ হয়েছিল, দেখো প্রথম ব্যক্তির লাভ আমরা ধরেছিলাম 3x, দ্বিতীয় ব্যক্তির লাভ 8x এবং তৃতীয় ব্যক্তির লাভ 5x, তিনটা যোগ করে আমরা পাচ্ছি টোটাল 16x। 16x ইজ ইকুয়াল টু, এবার দেখো x এর মানটা বসিয়ে দিয়েছি 16 ইন্টু 30, কারণ x এর মান আমাদের উপরে বেরিয়েছে 30, তো 30 এবং 16 গুণ করে বেরিয়েছে 480 টাকা। ওকে, তাহলে পুরো অঙ্কটা আমাদের হয়ে গেল, ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। প্রশ্ন দেখো কি বলেছে, a/b ইকুয়াল টু যদি 3:2 হয় এবং b/c ইকুয়াল টু যদি 3:2 হয়, তাহলে a প্লাস b/b প্লাস c এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রেও আমরা প্রথমে যেটা করব সেটা হলো চারের 4 নম্বর কোশ্চেনটা দেখো, a/b ইকুয়াল টু 3:2 এবং b/c ইকুয়াল টু 3:2 হলে a প্লাস b/b প্লাস c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব, 4-এর 4, a/b কে আমরা এইভাবে লিখতে পারি a/b ইকুয়াল টু 3/2 এবং b/c কেও আমরা লব এবং হর আকারে সাজিয়ে নিলাম। এখানে একটা জিনিস আছে দেখো, যে এই দুটো অনুপাতের মধ্যে একটা কমন পার্ট হচ্ছে b, তো b এর মানটাকে প্রথমে আমরা সমান করে নেব দুই ক্ষেত্রেই। সমান করার জন্য আমাদের এখানে b এর মান দেখো নিচে 2 আছে এবং এখানে b এর মান উপরে 3 আছে, তো 3 এবং 2 এর লসাগু 6 করে নেব। এটাকে 6 করার জন্য আমাদের কি করতে হবে, দেখো প্রথমে 2 কে 6 বানানোর জন্য 3 দিয়ে গুণ করেছি আমি নিচে এবং উপরে, তাহলে আমার এটা হয়ে গেছে 9/6। একইভাবে এখানে b এর মান উপরে 3 আছে, 3 কে আমি 2 দিয়ে গুণ করেছি উপরে, তাহলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল আমার 3 দুগুণ 6 আর নিচে 2 দুগুণ 4, অর্থাৎ দুই ক্ষেত্রেই b এর মান 6 হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো উপরে a এর মান 9 এবং একদম নিচে c এর মান 4, সুতরাং আমরা লিখতে পারি a/b/c ইকুয়াল টু 9:6:4। এবার আমরা কি করব, এখানে এবার আমরা ধরে নিতে পারি যে a ইকুয়াল টু, প্রত্যেকটাকে একটা ধ্রুবক সংখ্যা k দিয়ে গুণ করে আমরা ধরে নিতে পারি যে a ইকুয়াল টু 9k, b ইকুয়াল টু 6k এবং c ইকুয়াল টু 4k, রাইট? এই দুটো মান ধরে নেওয়ার পর, তিনটে মান ধরে নেওয়ার পর আমরা যে মানটা আমাদের এখন বের করতে বলেছে এটা টুকব, a প্লাস b/b প্লাস c। সুতরাং a প্লাস b/b প্লাস c, রাইট? মানটা আমরা বসিয়ে দেবো, দেখো এর মান কত, 9k,
বি এর মান কত 6k, আবার এখানে বি এর মান 6k প্লাস দেখো সি এর মান লেখা আছে 4k, এখানে আমি বসিয়ে দিচ্ছি 4k। তাহলে এখন যদি আমরা যোগ করি 9 6 15k ইস টু 10k, কে কে ক্যান্সেল করে দিলাম এবং এ দুটোর মধ্যে যদি কাটাকাটি করি আমরা 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 5 15, দ্যাট ইজ 3:2 বেরিয়ে গেল। এটাই আমাদের নির্ণেয় মান। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি, কোশ্চেন নম্বর 5। √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড় নির্ণয় করো। তাহলে 5 নম্বর প্রশ্ন, প্রথমটি দেওয়া আছে √5 প্লাস √3 এবং আরেকটি দেওয়া আছে √6 প্লাস √2। আমরা কি করব, এই দুটোর বর্গ করে নেব। ঠিক আছে, এটা যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 5 প্লাস 3 প্লাস 2√15 বা 8 প্লাস 2√15 দাঁড়াচ্ছে। একইভাবে এটারও যদি বর্গ নির্ণয় করি অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে দেখো √6 এর স্কয়ার করলে কত হবে, 6 হবে এবং √2 স্কয়ার করলে শুধু 2 হবে, এটা হবে 6 দুগুণে 12 অর্থাৎ 8 প্লাস। তাহলে দেখো দুটোর বর্গ করে আমরা যেটা পেয়েছি, প্রথম অংশটা সেম এসছে, এই অংশটা 8 প্লাস 2√15, এটা আসছে 8 প্লাস 2√12। তাহলে কোনটা বড় হবে, যেহেতু সবই সমান আছে, শুধু এখানে √15 এবং এখানে √12, তো √15 বড় √12 এর থেকে। তো এই কথাটা আমরা বলতে পারি, যেহেতু √15 গ্রেটার দেন √12, সুতরাং √5 প্লাস √3 গ্রেটার দেন √6 প্লাস √2। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসি নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর। 6 নম্বর কি বলা হচ্ছে দেখো, জ্যামিতির কোশ্চেন। ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি সমান সমান এত সেমি হয়, বিডি 3.8 সেমি, সিডি এত সেমি, তবে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব, প্রথমে ছবিটা এঁকে নিই। 6 নম্বর কোশ্চেন। ত্রিভুজ এবিসি বলেছে, ত্রিভুজ এবিসি এর মানে আমরা এখানে এইভাবে নাম দিতে পারি, কি বলেছে দেখো ভালো করে কোশ্চেনটা। বি হচ্ছে 90 ডিগ্রি, ওই জন্য আমি এটাকে 90 ডিগ্রি লম্ব আঁকলাম এখানে, এটা 90 ডিগ্রি হবে। আর বিডি লম্ব এসি, মানে এসির উপর বি বিন্দু থেকে একটা লম্ব টানতে বলেছে, তো এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ডি। ঠিক আছে, তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এবি 5.7 সেন্টিমিটার, এবি 5.7 সেন্টিমিটার, রাইট। তারপরে দেখো বিডি বলেছে 3.8, এটা 3.8 সেন্টিমিটার। আচ্ছা, সিডি 5.4, সিডি বলতে এটা
সিডি ধরলাম আমরা 5.4 সেন্টিমিটার। তারপরে যেটা বলেছে দেখো, তবে এসির দৈর্ঘ্য আমাদের কিন্তু এসি বের করতে বলেছে। তাহলে আমরা জানি এবিসি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন এখান থেকে লম্ব টানা হয় বিপরীত বাহুর উপর, বি বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর এসির উপর যখন লম্ব টানি বিডি, তখন এই সূত্রটা আমাদের জানা আছে যে এখানে লিখছি বিডি স্কোয়ার ইকুয়াল টু, এটা মধ্যবিন্দুতে ছেদ করেছে, এই দুটোর গুণফল অর্থাৎ এডি ইন্টু সিডি। এখান থেকে আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি, এডি ইকুয়াল টু বিডি স্কোয়ার বাই সিডি। ঠিক আছে, আমাদের এডির মানটা যদি আমরা বের করে নিতে পারি, দেখো এখান থেকে সিডির মাপ দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে আমরা পুরো এসির মানটা বের করতে পারছি, কারণ এসি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, বিডির মাপ দেওয়া আছে দেখো 3.8 সেন্টিমিটার, তাহলে 3.8 সেন্টিমিটার এটার হোল স্কোয়ার বাই সিডি কত, সিডি 5.4। আচ্ছা, এবার এই রাফটা তোমরা যদি করো তাহলে দেখবে এটা বেরোবে 1444, দুটো দশমিক দুই ঘরের জন্য এখানে 14.44 সেন্টিমিটার সামথিং বেরোবে। আর নিচে আছে আমার 5.4। ঠিক আছে, আমি এটা ডান পাশে করলাম, তোমরা নিচে করবে। দেখো এটাকে যদি আমরা ভাগ করি, আমি এটা ভাগ করেছিলাম, এটা বেরিয়েছে 2.67 সামথিং বেরিয়েছে। তো এটাকে যদি আমরা আসন্ন মানে নিই, তাহলে আমরা বের হবে 2.7 লিখে এটাকে ছেড়ে দিতে পারি, এত সেমি। ঠিক আছে, তাহলে এডির মাপটা আমরা কত পেলাম, 2.7 সেমি। ওকে, অর্থাৎ এই এডির মাপটা আমরা বের করতে পারলাম 2.7 সেন্টিমিটার, আর এটা তার সাথে যুক্ত করলে আমরা এসির মাপটা পেয়ে যাচ্ছি। সুতরাং আমি লিখতে পারি, এখানে আমি পাশে করে দিচ্ছি, সুতরাং এসি ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 2.7 প্লাস, দেখো এটা 2.7 আর এটা হচ্ছে 5.4, এই দুটো যোগ করলে হবে আমাদের 8.1 সেমি প্রায়। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? 6 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 7 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা প্রথমে দুটি বৃত্ত এঁকে নিচ্ছি। 4-এর 7 নম্বর, দুটি বৃত্ত, পি কেন্দ্রীয় বৃত্ত একটা, আর একটার কেন্দ্র হচ্ছে এস ধরে নিলাম। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমার এটা দেওয়া আছে এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সেটাও দেওয়া আছে, কত, 3 সেমি, এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। ওকে, এখন বলা আছে এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ পি থেকে এস, দ্যাট ইজ পিএস, এই পুরো ডিস্টেন্সটা, পুরো দূরত্বটা দেওয়া, যদি যুক্ত করে দিই আমি, তাহলে এটা পাচ্ছি কত, এটা দেওয়া আছে 13 সেমি, অর্থাৎ পিএস ইকুয়াল টু 13 সেমি। এবার বলা আছে, আচ্ছা এবার যদি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বৃত্ত দুটির, তো সেটা যদি আমরা আঁকি, তো এইভাবে আমরা আঁকতে পারি সরল সাধারণ স্পর্শক, যেটা দুটো বৃত্তকে স্পর্শ করে চলে যাবে, এরকম একটি সরল রেখা। আমি এটা হাত দিয়ে ড্র করছি। ওকে, তো এটা হলো স্পর্শক, যেখানে স্পর্শ করেছে বৃত্তকে, সেই স্পর্শ বিন্দু দুটি আমরা অবশ্যই উল্লেখ করে দেব।
এটাকে আমরা ধরে নিচ্ছি কিউ বিন্দুতে স্পর্শ করেছে প্রথম বৃত্তকে স্পর্শকটি, আর এখানে আর বিন্দুতে। এবার আমরা এই দুটো যদি যুক্ত করে দিই, আর ওকে, এবার কিউআর হলো আমাদের স্পর্শক। এই কিউআর এর স্পর্শকের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কিউআর কত সেমি সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো, আমরা জানি যে যে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের উপর সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা লম্বভাবে থাকে, স্পর্শকের উপর বৃত্তের ব্যাসার্ধ লম্বভাবে থাকে। অর্থাৎ এটাকে আমরা 90 ডিগ্রি তাহলে ধরে নিতে পারি, এই কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এবার আমরা একটা কাজ করব, সেটা হলো এই কিউআর এর সমান্তরাল একটি সরলরেখা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র থেকে পিকিউ সরলরেখার উপর আমরা অঙ্কন করব। অর্থাৎ এটা আমরা অঙ্কন করলাম। ওকে, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, PQRS, এটা আমি টি দিয়ে দিলাম। ওকে, তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে এখানে যে TQRS একটি সামান্তরিক, কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়। আর দেখো আরেকটা কথা, কিউআর এর সঙ্গে আমি TS এটা সমান্তরাল সরলরেখা এঁকেছি, আর এটার সঙ্গে এটা সমান্তরাল হবে TQ এর সঙ্গে SR, তাহলে এটি একটি সামান্তরিক হবে। আবার সামান্তরিকের এই কোণটি 90 ডিগ্রি, বিপরীত পক্ষে এই কোণটাও অর্থাৎ SRQ এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র, তাই না? এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমার এই কোণটাও 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে উপরের যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, অর্থাৎ PTS, এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে যদি আমি TS এর মানটা বের করতে পারি, যেটা কিনা কিউআর এর সমান্তরাল, তাহলে আমার কিউআর এর মান নির্ণীত হয়ে যাবে, যেহেতু TS ইকুয়াল টু কিউআর। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ PTS থেকে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমার পিটি হবে লম্ব আর টিএস হবে ভূমি, আর পিএস হবে আমার অতিভুজ। তাই আমরা লিখতে পারি পিএস স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে পিটি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ টিএস স্কোয়ার। এবার এখান থেকে আমরা জানি যে পিএস এর মান কত, 13 সেন্টিমিটার। আচ্ছা, পিটির মানটা কত? দেখো পিটির মানটা হবে, যেহেতু পিকিউ এর মান আমরা জানি, পিকিউ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, সেই 8 থেকে টিকিউকে বিয়োগ করে দিতে হবে। টিকিউটা আবার দেখো এসআর এর সমান, তো এটা যদি আমরা পাশে লিখে নিই যে এসআর ইজ ইকুয়াল টু টিকিউ সমান সমান 3 সেমি, যেটা কিনা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমি এখানে লিখতে পারি পিটির জায়গা পিকিউ মাইনাস টিকিউ হোল স্কোয়ার প্লাস টিএস। এখন টিএস এর মানটা তো আমাদের টি থেকে এস এই দৈর্ঘ্যটা আমাদের জানা নেই, যেটা বের করতে হবে। টিএস স্কোয়ার এটা হবে 169। এবার এটা আমরা জানি পিকিউ এর মানটা আমরা জানি, যেটা প্রথম বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 13 মাইনাস ভুল বললাম 8 মাইনাস 3। দেখো এখানে এই যে পিকিউ হচ্ছে আমার পুরোটা 8, আর টিকিউ হচ্ছে আমার এসআর এর সমান, যেটা আমি সাইডে লিখেছি 3 সেন্টিমিটার।
তাহলে আমরা পেলাম 169 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস টিএস স্কোয়ার। ওকে, 169 ইজ ইকুয়াল টু 25 প্লাস টিএস স্কোয়ার। 169 25কে আমরা এদিকে যদি আনি তাহলে আমার টিএস স্কোয়ার, আচ্ছা 169 থেকে 25 বাদ দিলে আমাদের হচ্ছে 144। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি টিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। সো টিএস বর্গমূল করতে হবে উভয় পক্ষকে, তাহলে আমরা টিএস এর মানটা পেয়ে যাব। 144-এর বর্গমূল হলো 12। তাহলে আমরা টিএস এর মান পেয়ে গেলাম। এবার টিএসটা কি দেখো, আমরা জানি টিএস হচ্ছে এখানে যেটা আমরা কিউআর এর সমান্তরাল লিখেছি। টিএস কিউআর বাহুর সমান্তরাল, কিউআর স্পর্শকের সমান্তরাল টিএস এঁকেছি এখানে। তাহলে এই দুটোর দৈর্ঘ্য সমান, কারণ টি কিউআরএস একটি সমান্তরিক আমরা ধরেছিলাম। সেক্ষেত্রে আমার স্পর্শকের দৈর্ঘ্যটি বের হয়ে গেল। সুতরাং নির্ণেয় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, যেটা আমরা কিউআর নাম দিয়েছি, ইজ ইকুয়াল টু টিএস, এটার সমান অর্থাৎ 12 সেমি। তো পুরো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি 4-এর 8 নম্বর কোয়েশ্চেন। দেখো কি লেখা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। মূলবিন্দু থেকে ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ড্র করে নিই। দেখো 4-এর 8 নম্বর বৃত্তটা আঁকলাম। এবার এই বৃত্তের একটি জ্যা যদি অঙ্কন করি আমি, তাহলে এটা হবে, এটার নাম দিয়ে দিলাম আমি পিকিউ, পিকিউ জ্যা। এবং এই জ্যায়ের ওপর মূলবিন্দু থেকে বলেছে কোশ্চেনে, অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে এই জ্যায়ের ওপর আমি একটা লম্ব ড্র করলাম, লম্ব আঁকলাম। এটাই হবে মূলবিন্দু থেকে এই জ্যায়ের দূরত্ব। এবার আমি যদি ও কিউ যুক্ত করে দিই, তাহলে ও কিউ কি হবে, বৃত্তের কেন্দ্র থেকে কিউ পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা তোমরা ভালো করেই জানো। তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। আর পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য আমরা জানি, এটা দেওয়া আছে, পিকিউর দেওয়া আছে 8 সেমি। অর্থাৎ এই পুরোটা যদি 8 সেমি হয়, এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এস, অর্থাৎ ওএস লম্ব আঁকা হয়েছে পিকিউ জ্যায়ের ওপর ওএস লম্ব। তাহলে এই পুরোটা যদি 8 হয়, তাহলে পি থেকে এস কত হবে, 4 হবে। আবার এস থেকে কিউ, দ্যাট ইজ এস কিউ, এটাও আমার 4 সেমি হবে। এবার তাহলে দেখো এখানে আমরা যে ত্রিভুজটি পাচ্ছি, এটা লম্ব টানা হয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে ও এস কিউ বা ও কিউ এস। সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ও কিউ এস থেকে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার। দেখো এই ত্রিভুজের ও কিউ এস, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও কিউ, লম্ব হচ্ছে ও এস এবং ভূমি হচ্ছে এস কিউ। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ ও এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত, এস কিউ। ওকে, এই সূত্রে বা সমীকরণে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে ও এস এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। ও কিউ দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 5-এর স্কোয়ার, ও এস আমরা জানি না, এস কিউ দেখো এস কিউ এর মান 4, তাহলে আমরা লিখতে পারি প্লাস 16কে আমরা বাঁ দিকে যদি নিয়ে আসি, তাহলে -16 হয়ে যাবে, অর্থাৎ 9 ইজ ইকুয়াল টু ও এস স্কোয়ার বা ও এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তোমরা ঘুরিয়ে লিখে দেবে। তারপরে দুপাশে যদি বর্গমূল করি আমরা, তাহলে ও এস ইজ ইকুয়াল টু √9, অর্থাৎ ও এস ইজ ইকুয়াল টু 3। ও এস এর মান আমরা পেয়ে গেলাম 3 সেমি। ও এসটা কি দেখো, ও এসটা আমরা পিকিউ জ্যায়ের ওপর লম্ব এঁকেছি,
অর্থাৎ এটাই আমাদের বের করতে বলেছিল যে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের ওপর যে দূরত্ব মূলবিন্দু থেকে সেটা নির্ণয় করতে বলেছে, যেটা আমরা অলরেডি এইখানে বের করলাম। ওএস 3 সেন্টিমিটার। এবার আমরা উত্তরটি লিখে দিই। সুতরাং মূলবিন্দু থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি। ওকে, বোঝা গেল অঙ্কটি। নেক্সট প্রশ্নে আসি, অর্থাৎ কোশ্চেন নম্বর 9। দেখো কি বলা আছে। এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, ও বি সি যদি 60 ডিগ্রি বা 60 ডিগ্রি হয় তাহলে কোন ও সি এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটি এঁকে নিই। বৃত্তের ব্যাস বলা আছে এ ও বি, তাহলে বৃত্তটা সেন্টার বা কেন্দ্র ও যদি হয় আমরা এখান থেকে ড্র করব। এ ও বি, এটা হলো বৃত্তের ব্যাস। এবার বলা আছে বৃত্তের উপর একটি বিন্দু সি, আমি উপরে ড্র করে নিলাম পরিধির উপর সি। ওকে, এবার আমি এ দুটো যুক্ত করি, এ সি এবং এ বি। এই দুটো যুক্ত করার পরে এবার যেটা দেওয়া আছে এখানে দেখো, কোশ্চেন নম্বর 9, কোন ও বি সি 60 ডিগ্রি, অর্থাৎ কোন ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোন ও সি এ, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে কোন ও বি সি কোনটা দেখে নিচ্ছি আমরা। ও বি সি, অর্থাৎ এই কোণটা আমাদের কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে ও সি এ, অর্থাৎ ও সি এ, এই কোণটা। তাহলে আমরা এটা যুক্ত করে দিই, এটা আমরা যুক্ত করে দিলাম। আমাদের ও সি এ এটা বের করতে বলেছে, এই কোণটা। এবার আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। এ সি বি এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এর মান কত হবে? এ সি বির মান হবে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের দুটো কোণ আমরা পেয়ে গেলাম। এই কোণটা 60 ডিগ্রি বি কোণ, আর এই সি কোণ উপরেরটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? অর্থাৎ বিএসি, এটা আমরা বের করতে পারবো। তার আগে আমরা লিখে নিই, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সুতরাং আমরা বলতে পারি যে কোণ এসিবি হলো 90 ডিগ্রি। সুতরাং কোণ বিএসি কত? বিএসি হলো এই এবিসি ত্রিভুজের একটি কোণ, সেটা হবে 180 মাইনাস বাকি দুটো কোণ, অর্থাৎ 60 এবং এটা 90 যোগ করি, 60 প্লাস 90, 150, অর্থাৎ 30 ডিগ্রি। কোণ বিএসি আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই কোণটা আমরা পেয়ে গেছি, আমাদের বের করতে বলেছে এই কোণটা। এবার এও, এই বাহুটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাসার্ধ এও, তার সাথে ওসি এটাও এই বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো যদি বাহু যদি সমান হয়, দেখো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমার এই দুটো কোণ সমান হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এই কোণটা তো আমরা পেয়ে গেছি, তাহলে এই কোণটাও এই কোণের সমান হবে, কারণ এই দুটো বাহু সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়। তাহলে আমরা লিখতেই পারি যে সুতরাং কোণ OCA ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ব্র্যাকেটে কারণটা আমরা লিখে দেব, যেহেতু OA সমান সমান OC বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বুঝতে পারলে? স্টুডেন্টস, 4-10 নম্বর প্রশ্নটি দেখো। একটি ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনক, তাহলে আমরা ঘনকের জানি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো সেটা আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স একক। এখানে কোনো একক দেওয়া নেই, কাজে আমরা ধরে নিচ্ছি এক্স একক। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সেটা আমরা ধরে নিলাম। এবার প্রশ্নে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমানটা সমান। তাহলে এই দুটো রাশিমালা আমরা বের করে নিচ্ছি এক্স এর মাধ্যমে এবং সেই দুটোকে সমান করে দেব। কিন্তু যেহেতু 2 নম্বরের প্রশ্ন, আমরা আলাদা করে না বের করে একবারে শর্তানুসারে দুটোকে সমান করে নিচ্ছি। শর্তানুসারে এখানে বলা ছিল ঘনকের সমগ্র তলের ইকুয়াল টু ঘনকের আয়তন, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে ঘনকের আয়তনটা সমান বলা আছে। তা আমরা কি করব, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা নিচে লিখি। এবার যেহেতু ঘনকের সমগ্র তল, ঘনকের এক একটা তল বর্গক্ষেত্র, দ্যাট ইজ বাহু ইন্টু বাহু। একটি তলের ক্ষেত্রফল যদি এক্স স্কোয়ার হয়, এক্স ইন্টু এক্স, তাহলে 6টি তলের ক্ষেত্রফলে হবে 6 ইন্টু এক্স স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো ডান পাশে আছে আমার আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর হোল কিউব। তাহলে আমরা এবার আমরা কি করব, 6 ইকুয়াল টু এক্স স্কোয়ারটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে কাটাকাটি করে আমরা পাচ্ছি এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু 6। এক্স এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6, তাই না? এবার আমাদের যেটা বের করতে বলেছে 10 নম্বরে কর্ণের দৈর্ঘ্য ঘনকের। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য তো আমাদের বেরিয়েছে এক্স 6, তাহলে এটাকে আমরা লিখতে পারি আমরা 6√3 একক। বেরিয়ে গেল ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 একক। এবার আসি 11 নম্বর প্রশ্ন। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এটার মান বের করতে বলেছে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে এস, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু গোলক এটা, আমরা তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এস ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর আরেকটা দেওয়া আছে আমাদের এখানে ভি, গোলকের আয়তন। তো আয়তনের সূত্রটা আমরা লিখে দিচ্ছি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, যেখানে আর ইজ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ। আমাদের যেটা বের করতে বলেছে কোশ্চেনে, দেখো এস কিউব বাই ভি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এস কিউব বাই ভি স্কোয়ার মানটা বসিয়ে দেবো। উপরে এস এর মান দেখো কত এসছে, 4 পাই আর স্কোয়ার, নিচে ভি স্কোয়ার, তাহলে ভি এর মানটা কত? 4/3 পাই আর কিউব। তার আবার দেখো স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার করে দেব। একটু মিস্টেক হয়েছে, উপরে কিউব ছিল, এটা সরি, এটা কিউব হবে। ওকে, এবার আসি আমরা, এটাকে আমাদের যদি কিউব করি, অর্থাৎ 4কে যদি 3 বার গুণ করা হয়, 4 4 16, 4 16 64, 64।
পাই এর ঘন করলে পাই কিউব, এবং আর এর ঘন করলে দেখো আর স্কোয়ার আছে ভেতরে, 3 দুগুণী 6, তাই না? নিচেও একইভাবে আমরা, নিচে তো ঘন হবে না, হোল স্কোয়ার আছে, তাহলে 4 4 16/9, এটা হবে পাই স্কোয়ার, এটা হবে r⁶। ওকে, তো r⁶ এবং r⁶ কেটে গেল। এখানে পাই স্কোয়ার দিয়ে যদি পাই কিউবকে কাটা হয় তাহলে একটা পাই বাঁচবে, আর এটাকে আমরা লিখতে পারি উপরের 64 আর নিচে 16/9। এটাকে যদি আমি উপরে তুলে লিখি তাহলে উল্টে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 4 16 64, 4 9, ও এখানে একটা পাই আছে, দেখো পাইটা এখানে একটা থেকে গেছে, তাহলে আমরা পাচ্ছি কত, 4 9 36 পাই। এটাই আমাদের নির্ণেয় উত্তর। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 12, 4-এর, অর্থাৎ লাস্ট কোশ্চেন 4-এর। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল বলেছে 264 বর্গ সেমি। তাহলে চোঙটির আয়তন নির্ণয় করতে বলছে। উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিই প্রথমে। 4-এর 12 নম্বর ধরি চোঙের ব্যাসার্ধ 8 সেমি। চোঙের উচ্চতা অর্থাৎ এইচ, এটা কিন্তু দেওয়া আছে কত, চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি। ঠিক আছে, দেখো চোঙের উচ্চতা আমাদের বলা আছে 14 সেমি, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম। আরেকটি জিনিস দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। তাহলে এই রাশিমালাটা আমরা বের করব, বের করে এর সাথে ইকুয়েট করব, ইকুয়েশন করলে, সমাধান করলে পরে আমরা আর এর মানটি কিন্তু পেয়ে যাব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি চোঙের, তোমরা জানো যে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তাহলে আমরা এখানে লিখি শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr/h ইজ ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে 264, রাইট? তাহলে এখানে যদি আমরা মান বসাই, পাই এর মান হলো 22/7, আর এর মান কত, আর আমরা ধরেছি জানি না। এইচ এর মান দেখো উপরে, এইচ হচ্ছে 14 সেমি। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করে দিই, 7 2 14, তাহলে হচ্ছে আমার 2 2 4 ইন্টু 22, পুরোটা গুণ করার দরকার নেই। এবার আর কে ফ্রি করলে হবে 264, আর এই 4 ইন্টু 22 এটা আমার নিচে চলে যাবে, 4 ইন্টু 22। এবার তোমরা এখানে কাটাকাটি করে নিতে পারবে। 4 দিয়ে যদি ডিরেক্ট কাটি আমি, 4 6 24, আবার 4 6 24, তাহলে আমার 11 দিয়ে 22 এবং 66কে যাচ্ছে, 11 2 22 এবং 6 11 66, এবং 2 দিয়ে 6কে যদি কেটে দিই, 3 2 6, অর্থাৎ ব্যাসার্ধ চোঙের বেরিয়ে গেল 3 সেমি। আমাদের যেটা বের করতে বলেছে, চোঙের আয়তন নির্ণয় করো। সুতরাং চোঙের আয়তন ইজ ইকুয়াল টু, চোঙের আয়তনের সূত্র কি, πr²h। তাহলে আমরা যদি সূত্রে মান বসাই, আর স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 14 সেমি, 3 3 9 ইন্টু 14। ওকে, 7 দিয়ে কাটাকাটি যদি করি আমরা, তাহলে আমরা পাচ্ছি 22 ইন্টু 9 ইন্টু 2। এবার এই তিনটা সংখ্যা তোমরা যে গুণ করে দেবে, 22 2 44 এবং 9 4 9 36 39 396 আয়তন বলেছে। তাহলে আয়তনের এককে আমরা ঘন কথাটি উল্লেখ করি, ঘন সেমি। ঠিক আছে, বেরিয়ে গেল আমাদের 396 ঘন সেমি চোঙের আয়তন।